আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকে অবশ্য আপনাদেরকে আমার খামারে এই এক সপ্তাহ যাবত কিংবা 10 দিন যাবত যে আমি কি লসের সম্মুখীন হচ্ছে এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে আমরা সকলেই কিন্তু এরকম ভাবে প্রতিনিয়ত লস হচ্ছে আমাদের এই গরু কিংবা গাভীর সেক্টরে। আমার কিন্তু এখন এই একটা সপ্তাহ যাবত কিংবা 10 দিন যাবত কি খাওয়ানোর ফলে আমার কি সংকটের কারণে আমার এই গাভী থেকে দুধ কম পাচ্ছি এবং যে জায়গায় 30-35 লিটার দুধ হতো সেই জায়গাতে এখন 25 লিটার কিংবা 27 লিটার দুধ হচ্ছে। এই যে একটা সংকট, এই যে একটা খামারের লস, দুগ্ধবর্তী খামারের যে লসের সম্মুখীন প্রতিনিয়ত আমি হচ্ছি, কিন্তু আমি এখন ধরতে পারতেছি যেহেতু এটা নিয়ে অভিজ্ঞতা করতেছি, কাজ করতেছি এবং এখন যে খাবারটা দিতেছি সেই খাবার অনুযায়ী আমি নিজে বুঝতেছি যে আসলে এখানে কিভাবে লসের সম্মুখীন হচ্ছি। এটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আপনিও কিন্তু যারা গাভীর সেক্টরে আছেন, গাভী পালন করতেছেন, দুগ্ধ খামার, তারা কিন্তু অবশ্যই এই লসগুলা খাচ্ছেন প্রতিনিয়ত। যদি এই কাজগুলি থেকে আমরা বিরত থাকতে পারি, এই জিনিস থেকে যদি আমরা বুঝতে পারি, এই জিনিস যদি আমরা খাওয়াতে পারি, তাইলে অবশ্যই কিন্তু আমরা এখান থেকে ফলপ্রসূ অর্জন করতে পারবো দুধ এবং বাচ্চা উৎপাদনে। তা আমরা শুধু খালি বাচ্চা উৎপাদন করব, বছর বছর শেষে লাভ অংশ ধরবো, কিন্তু লাভ অংশের পূর্বে বছর শেষের পূর্বে যে আমরা গাভী থেকে দুধ দহন করব, দুধ বেশি পাবো, দুধ নিজেও চলতে পারবো কিংবা গাভীর খরচ বহন করব এই দুধ বিক্রি করে, সেটা কিন্তু আমাদের লসের সম্মুখীন হবে। সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে আজকে বোঝানোর ইচ্ছা পোষণ করছি এবং আপনাদেরকে জানানোর ইচ্ছা পোষণ করছি, যেন এখান থেকে আপনারা অবশ্যই বুঝতে পারেন এবং জানতে পারেন। আমি যেহেতু এখানে লসের সম্মুখীন আছি, সেই লসের সম্মুখীন নিয়েই কিন্তু আপনাদের সম্মুখে আজকে হাজির হলাম। অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন আশা করি ইনশাআল্লাহ। আমি কি খাবার খাওয়াচ্ছি, আমার কি সমস্যার কারণে এটা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। আগে দীর্ঘ 1 বছর পূর্বে যেই খেরগুলা ছিল কিংবা কুড়াগুলো ছিল, অনেক জায়গায় খের বা কুড়া বলে থাকে, সেই খের বা কুড়াগুলি ছিল আমার। এখন কিন্তু সেই খের কিংবা কুড়া যেটাই বলেন, সেটা কিন্তু এখন গরুকে খাওয়ানো হচ্ছে, আমার গাভীকে খাওয়ানো হচ্ছে। কারণ এখন কিন্তু আমার ঘাস নেই, আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং কি পর্যায়ে আছে সেটা কিন্তু অবশ্যই দেখাবো। এই যে দেখতেছেন সকালে যেই খাবারটা দেওয়া হয়েছিল খের বা কুটা, সেটা কিন্তু এখন নিচে রয়ে গেছে, সেইগুলা কিন্তু অবশ্যই উঠায় আবার গরুকে দেওয়া হবে ইনশাল্লাহ। তবে আসেন দেখায় আপনাদেরকে, আমি যে 1 বছর পূর্বে আমার কিন্তু এখনো পর্যন্ত কোনো খেরের পাড়া বলে থাকি কিংবা খেরের টাল বলে থাকি, এরকম পজিশন কিন্তু এখনো পর্যন্ত আপনারা দেখেন নাই। আমি দীর্ঘদিন ধরেই কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং ধারণা দেওয়ার চেষ্টা করি আমি যেইগুলি বুঝে থাকি। আজকে অবশ্যই আসেন যে আমি দীর্ঘ 1 বছর পূর্বে যেই খেরগুলা ছিল সেই খেরগুলা শেষ পর্যায়ে আপনাদেরকে দেখায়। আসেন ইনশাআল্লাহ। খের আর কুড়া যেটাই বলেন এখানে রাখা হয়, যেহেতু এখানে জায়গা পরিত্যক্ত, বাইরে মাচা করে রাখি না, কারণ বৃষ্টি বাদলে নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু আমার ঘর আছে এবং নিচে পাকা করা আছে, ইট দিয়া বিছানোর পরে সিমেন্ট দিয়া লেপা দেওয়া হয়েছে, পাকা করা আছে আলহামদুলিল্লাহ, সেই জন্য কিন্তু এখানে আমার সমস্যা হয় না। তবে ইঁদুরের উপক্রম হয়, কিন্তু ইঁদুরে নষ্ট করে, সেটা যদি ইঁদুরে যে নষ্ট করছে একটু যদি আপনাদেরকে দেখায়, এই যে ইঁদুরে খাইয়া টুস করে রয়েছে। এই যে দেখতেছেন এখন কিন্তু খের এখানে বের করা হয়েছে, আরো দীর্ঘ আপনারা দেখতে পারবেন যে অনেক পুরানো খের কিংবা কুড়া, এগুলা অনেক পুরানো দেখতেছেন। এখানে আর মাত্র 2 থেকে 3 দিন খাওয়াইতে পারবো এরকম, আর কোনো খের কিংবা কুড়া আমার নেই। গাভীকে এখন গাভী বকনা বাচ্চা যাইগুলি আছে সবগুলাই কিন্তু এখন খের খাওয়ানো চলছে কিংবা কুড়া খাওয়ানো চলছে, সেটা আপনাদেরকে ধারণা দিতেছি অবশ্যই ইনশাআল্লাহ।
এই কাজগুলি কিন্তু আমিও যখন আমার এই ঘাস ছিল না, যখন আমি গাবি পালতাম কিংবা ষাঁড় পালতাম, তখন কিন্তু আমি এই এই খের কিংবা কুড়া খাওয়াইতাম। কিন্তু এখন যেহেতু আমার ঘাস হয়েছে, পাশাপাশি খের এখন খাওয়াচ্ছি, সেহেতু তফাৎটা আমি বুঝতেছি। আপনাদেরকে অবশ্যই সেই তফাতের কথা ধারণা দেব। কয় লিটার দুধ আমার দৈনিক কমতেছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আসেন একটু আমার ঘাসের জমি আপনাদেরকে একটু দেখাই যে কতটুক ঘাস আমি বীজ রাখছি, মানে কাটিং করার জন্য। একটু দীর্ঘমেয়াদী লাগে এই কাটিং করতে, একটু বেশি সময় প্রয়োজন হয় কাটিং এর জন্য, যেন শক্ত হয় কিন্তু কাটিং এর উপযোগী হয়। কতটুক জায়গা রাখছি এবং কি পরিমাণ ঘাস আমার এখন আছে খাওয়াইতে পারবো, 2-3 দিন পর থেকে কিন্তু আমার ঘাস খাওয়াইতে হবে, সেটা অবশ্যই আপনাদেরকে দেখায় আসেন ইনশাআল্লাহ। ওইদিকেও কিন্তু ঘাস দেখতেছেন আপনারা, ওই দিন আপনাদেরকে দেখাইছি সার দেওয়া চলছিল, এটাও কিন্তু উপযোগী হয়ে যাচ্ছে, তবে আর 8-10 দিন লাগতে পারে ইনশাআল্লাহ। আসেন আরেকটি ক্ষেত কিন্তু উপযোগী হয়ে গেছে একবারে, সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতেছেন, এটা কিন্তু এখন খাওয়ানোর উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে এটা খাওয়ানোর উপযোগী হয়েছে, অন্তত 10 ফিটের মতন হয়েছে আলহামদুলিল্লাহ, খাওয়ানোর উপযোগী হয়ে গেছে। তবে এখান থেকে এই ক্ষেতে আমি আগে কাটবো, এটা গরুকে দেবো ইনশাল্লাহ। এতদিন পর্যন্ত দীর্ঘ 8 থেকে 10 দিন পর্যন্ত আমি কিন্তু গরুকে ঘাস খাওয়াইতে পারি নাই, এবং খের খাওয়াইলাম 8-10 দিন। তবে আরো 2-3 দিন খাওয়ানো যাবে, 10-15 দিন মোট হইতে পারে, এরকম হইতে পারে। কি করবো, এখন বিপদে পড়ে গেছি, যেহেতু আমি খের খাওয়াই না কোনো সময়, এই জন্য কিন্তু আসলে তফাৎটা বুঝতেছি আপনি। এটা কিন্তু আমার বাম দিকে যেটা দেখছেন, যেই ক্ষেত দেখছেন, এটা কিন্তু আগামী 2-3 দিন পর থেকেই আমি কাটা শুরু করব ইনশাআল্লাহ। আর ডাইন পাশে যদি আপনাদেরকে একটু দেখাই, যে আমার ডাইন পাশে যে ক্ষেতটা দেখতেছেন, সেটা কিন্তু আমি একটু বীজ রাখার চিন্তা ভাবনা করছি, কিংবা একটু বাড়তি করব, যেন আমি নিজে ঘাস রোপণ করতে পারি। এবং অনেক বায়ানচারী আছেন, আমার মহাব্বতের ভালোবাসার বায়ানচারী যারা, অনেকে আমাকে দেখে থাকেন এবং ফলো করে থাকেন, ভালোবাসেন আমাকে, তারা কিন্তু আমার কাছ থেকে ঘাস নেওয়ার জন্য আগ্রহী হয়ে আছেন, এবং অনেকে নাম্বার রাখছেন যেন কবে হয় আমার কাটিং, কবে দিতে পারি, সেটা অবশ্য আমাকে জানান, এবং নেওয়ার জন্য একটা আগ্রহী সৃষ্টি করেছেন। সেই জন্য কিন্তু আমি এই ক্ষেতটুকু অবশ্য এখানে আরো সপ্তাহানেক আগেই কিন্তু আমার ঘাস কাটার উপযোগী হয়ে গেছিল। এখন কাটলাম না কেন, এটা একটু বাড়তি করার চিন্তা ভাবনা আছে, কাঠিনের উপযোগী করার চিন্তা ভাবনা। এই জন্য কিন্তু এই ক্ষেত্রে এখানে এই অল্পটুক জায়গা এখানে রেখে দিলাম। অল্পটুক জায়গা বলতে এখানে আছে আমার ক্ষেত অন্তত 4 গুন্ডার মতন। যদি আপনারা একটু বুঝে থাকেন তাহলে অবশ্য 7% হতে পারে, 7% আমার 4 গুন্ডা হলে আপনাদের 7% হতে পারে শতাংশ হিসাবে। এই জায়গাটুকু রাখলাম, কারণ যেহেতু আমি ঘাস এত সংকটের মধ্যে আছি যে গাছ লাগাইলেই নয়, সেই জন্য কিন্তু আমি গাছ লাগানোর চিন্তা ভাবনা করব। আপনারা যারা গরুর খামার করবেন, অবশ্যই এরকম পজিশন আগে করে তারপর গরুর খামার করার চিন্তা ভাবনা করবেন ইনশাআল্লাহ। বিস্তারিত জানাবো যে আসলে আমার এতদিন কেন লস হয়েছে এবং কত লিটার দুধ আমি কম পেয়েছি, সেই বিষয়ে আপনাদেরকে এখনই আমি বলবো ইনশাল্লাহ। আসেন আপনাদেরকে আমার গরুগুলো দেখাই, যেহেতু ঘাস খাওয়াচ্ছি না, ঘাস খাওয়ালো কিরকম, আগে যেরকম মসৃণতা ছিল এখন কিন্তু সেরকম মসৃণতা নাই। আসেন আমার খামারে ইনশাআল্লাহ। আবারও খামারও চলে আসলাম প্রিয় বন্ধুরা। এখানে দেখানোর ইচ্ছা পোষণ করছি, আগে দেখছেন আমার গরু কিরকম ছিল, গাভীগুলা তেলতেলে ভাবছিল। এই ঘাস খাওয়ানোর পরিপ্রেক্ষিতে কিন্তু এই দীর্ঘ 8 থেকে 10 দিন যাবত যে আমি খের খাওয়াচ্ছি, এই খের খাওয়ানোর পরিপ্রেক্ষিতে কিন্তু সেই তেলতেলা ভাবটি আমার গাভী বকনা যে গরুগুলি আছে সবগুলো থেকেই চলে গেছে। এটার মধ্যে যে একটা ভিটামিন আছে খেরের মধ্যে, কিন্তু সেই ভিটামিনটা নাই। এবং এই খের খাওয়ানোর পরিপ্রেক্ষিতেই কিন্তু আমার গাভী থেকে দুধ কমে গেছে। যেই গাভীটা এখানে আমি দেখতেছেন হাত দিলাম, এই গাভীটা কিন্তু 16 থেকে 17 লিটার দুধ আসতো, কিন্তু এখন 13 থেকে 14 লিটার দুধ আসে। সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। এরা দেখেন যে আমি এই কয়দিনে কত টাকা লস খেলাম, এবং এখান থেকে আসলে লসটা কিভাবে খেলাম, কেন খেলাম। প্রতিনিয়ত কিন্তু আমরা যারা গরুকে মানে গাভীর সেক্টরে যারা আছি, তারা গাভীর সেক্টরে ঘাস রাখতেছি না,
যদি আমরা পর্যাপ্ত ঘাস রাখতে পারি গাবের সেক্টরে, গাবিকে ঘাস, ভিটামিন যুক্ত ঘাস খাওয়াইতে পারি, তাহলে কিন্তু এই লস থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এই লস থেকে যদি বের হয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা খামারে উত্তরোত্তর সফল হতে পারবো এবং সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। এই বিষয় কিন্তু আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করছি। আমি কিন্তু আগে যে গরু লালন পালন করতাম, শুধু খেত দিয়ে লালন পালন করতাম, সেই জন্য কিন্তু এই তফাৎগুলি বুঝতে পারিনি। এখন যেহেতু আমার ঘাস চাষ করছি, ঘাস হচ্ছে, দিন দিন ঘাস আস্তে আস্তে বাড়াচ্ছি, আল্লাহ তাআলা তৌফিক দিতেছেন, সেই জন্য দিন দিন ঘাস বাড়াচ্ছি আলহামদুলিল্লাহ। ঘাস আরো বাড়বে ইনশাল্লাহ। আমার শতাংশ যদি হিসাব করতে যান, 160-70% প্রয়োজন আমার ঘাস। এই 10টি গরু লালন পালনের ক্ষেত্রে যদি আমাদের যে হিসাবটা 20 গুন্ডায় এক পাহি বলে থাকে, সেই 20 গুন্ডা যদি হিসাব করতে যাই, পাহি হিসাব করতে যাই, তাহলে কিন্তু অন্তত আমার 4.5 পাহি থেকে 5 পাহি কিংবা বিঘা আমার জায়গা প্রয়োজন এই 10টি গরুর জন্য। গাভীর ক্ষেত্রে কিন্তু অত্যাধিক ঘাসের প্রয়োজন হয় কিংবা খাবারের প্রয়োজন হয়। গাভীর পেট বড় থাকে, তাদের এই গাভীর খাবার থেকেই যত বেশি খাবার দেওয়া যায় কিংবা খাবার তারা সংগ্রহ করতে পারে, পেটে যত বেশি গোবর হয়, সেই গোবরের মাধ্যমেই কিন্তু তাদের দুধটা আসে। সেই জন্য আসলে আমরা যারা খামার করব, খামার করতে আগ্রহী, তারা অবশ্যই কিন্তু খামারে ঝুঁকার পূর্বে, খামারে আগ্রহ দেখানোর পূর্বে চাষ করা অত্যাধিক জরুরি আমার মতে। আপনারা আসলে যারা খামার করেন নাই, তারা এখনো পর্যন্ত বুঝতে পারবেন না। যখন খামার করতে পারবেন, খামার করবেন, খামার জগতে ঢুকবেন, তখন বুঝতে পারবেন আসলে গাভী গরু পালন করা যে কত কষ্ট। সেই কষ্টদায়ক কাজগুলি আমাদের করতে হয়। আসলে যারা দুধ ক্রয় করে থাকেন, যাদের গাভী নাই কিংবা গরু নাই, তারা অনেক সময় মন্তব্য করতে পারেন যে গাভীর দুধ এত লিটার কেন। যারা গরু পালন করে, যারা গাভী পালন করে, তারা বুঝে কষ্টে আর পরে যে আসলে এই গাভীর দুধটা পাওয়া যায়, বাজারজাত করা যায়, সেটা আসলে বোঝা সম্ভব না যতক্ষণ পর্যন্ত এই গাভীর সেক্টরে কিংবা গরুর সেক্টরে প্রবেশ না করেন। আমিও কিন্তু আগে এরকমই ধারণা করতাম, কিন্তু যখনই আমি এই গাভীর সেক্টরে আসছি, তখন কিন্তু আসলে বুঝতে পারতেছি যে আসলে এখানে খাটনি কিংবা কষ্ট কতটুকু। আসলে এই জিনিসগুলি ফুটে তোলার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়ে আমি যেভাবে প্রতিনিয়ত খামারে লস খেলাম, সে বিষয়ে অবশ্য ধারণা দিলাম আলহামদুলিল্লাহ। এখন কিন্তু গাভীর বিশ্রাম নেওয়ার সময়, যত বিশ্রাম নিতে পারবে তত বেশি কিন্তু তাদের থেকে দুধ উৎপাদন করা সম্ভব, যত বেশি বিশ্রাম নিতে পারবে। আর ষাঁড়ের ক্ষেত্রেও যদি বেশি বিশ্রাম নেয়, ষাঁড় যদি বেশি বিশ্রাম নিতে পারে, তাহলে কিন্তু গোশ এবং মাংস উৎপন্ন সবচেয়ে বেশি হয়। এই জন্য কিন্তু এখন দুপুরের সময় তারা একটু বিশ্রাম নিচ্ছে। অবশ্য আমার যেই পোশাকটা দেখতেছেন, সেই পোশাকটা হচ্ছে কাজের পোশাক। আমি ছোট্ট খামারি, ক্ষুদ্র খামারি, আমার গরুও কম, খামারও ছোট, লোকও নেই, আমি নিজেই কাজ করি, নিজেই মালিক আলহামদুলিল্লাহ। এই জন্য শুকরান, নিজের খামারে নিজে উদ্বুদ্ধ হয়ে নিজে কাজ করতে পারতেছি। আল্লাহ যেন আমার এই কাজের মধ্যে বারকাত দান করে, সকলের কাছে দোয়া চাই। আরেকটি জিনিস হচ্ছে, আমার খামারে 35 থেকে 40 লিটার দুধ, এর মধ্যে যদি 8 থেকে 10 লিটার দুধ প্রতিনিয়ত আমি কম পাই, তাহলে এখানে একটা হিসাব আপনি বুঝেন যে এই হিসাবটা দৈনিক যে 8 থেকে 10 লিটার দুধ আমি কম পাচ্ছি, সেটা লসটা আমি কতখানি পাচ্ছি, কতখানি হইতেছে আমার এই লসটা, সেই লসটা কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অবশ্য ঘাস যদি থাকতো, তাহলে ঘাস কিন্তু গরু খাইতো, গরু মসৃণতা বাড়তো, গরু আরো তরতাজা থাকতো, গরুর দুধ বেশি হতো। এখন যেহেতু আমি এই ঘাস এবং খের, এই দুটার মধ্যে পার্থক্য করতে পারছি, তাইলে এই জন্যই কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি যে পার্থক্যটা করতে পারলাম শুধু আমার ঘাস থাকার কারণে, সেটা যদি আপনাদেরকে একটু না বোঝাই, তাহলে কিন্তু আপনারা বুঝবেন না। এই জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা ফুটায়া উঠানো। যারা ঘাস করেন নাই, অবশ্যই ঘাস করবেন, উন্নত মানের ঘাস করার চেষ্টা করবেন। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভালো ঘাস হচ্ছে যারা হাইব্রিড ওয়ান। আমার কাছে যারা হাইব্রিড ওয়ান আছে আলহামদুলিল্লাহ, গাভীকে খাওয়াই, আর 2-3 দিন পর থেকেই কিন্তু আবারও ঘাস কাটা শুরু হবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘাস
আরো বেশি করে করতে পারি, আসলে করতেছি, আস্তে আস্তে বাড়াচ্ছি। এর জন্য সবচেয়ে উপকারী গাছ হচ্ছে জারা হাইব্রিড ওয়ান, যেটা ডক্টর জহির স্যার চায়না থেকে ইনপুট করে বাংলাদেশে আনছিলেন। সেই গাছ কিন্তু আমরা বাংলাদেশে প্রায় জায়গা, প্রায় জেলাতেই কিন্তু এই গাছটি ছড়িয়ে ছিটিয়ে গেছে। সেই গাছ অবশ্য আমরা যারা গাভী কিংবা ষাঁড়ের খামার করতে চাই অবশ্যই সংগ্রহ করব এবং লাগাবো। লাগানোর পরিপ্রেক্ষিতে আপনার গরু পালন করা আপনার জন্য সহজ হয়ে যাবে এবং লাভবান বেশি হতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর আমার যে গাছ আছে আলহামদুলিল্লাহ, গাছের কাটিং আপনারা অবশ্যই নিতে পারবেন। আমাকে যারা আগে কল দিয়ে রাখিছিলেন সেই জন্য কিন্তু আমি কিছু গাছ আসলে বাড়তি করতেছি, কাটিনের উপযোগী করতেছি। চাইলে অবশ্যই নিতে পারবেন। আমিও যেহেতু লাগাবো, আপনাদের উপকারের আর্থে আমি কাজগুলি করে থাকি। আপনাদের উপকারে যদি আসতে পারি তাইলে আমি মনে করব আমি ধন্য। আলহামদুলিল্লাহ, ধন্য আমি আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার এই খামারের জন্য দোয়া করবেন। অবশ্যই এই খামারকে যেন আল্লাহ তাআলা উত্তর উপরের দিকে উঠিয়ে দেন এবং খামারে গরু আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ যেন বরকতপূর্ণ করে দেন। সকল প্রকার মুসিবত থেকে যেন আমার এই খামারকে হেফাজত করেন। একমাত্র হেফাজত করার মালিক আল্লাহ রব্বুল আলামিন। আপনারা যে যে কাজগুলি করেন প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দেন এবং আমার এই কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।